ছেলেমেয়েরা সহজ পাঠের আসরে তোমাদের স্বাগত জানাই। আগের দিন আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পের প্রথম অধ্যায় পড়েছিলাম। আজকে আমরা চেষ্টা করব একটু তাড়াতাড়ি এগোতে। কেন? কারণ এই গল্প থেকে আমাদের তো শুধু এমসিকিউ আসবে, তাহলে আমরা খুব বিস্তারিত আলোচনায় যাব না। তা প্রথম অধ্যায়ে আমরা কি পড়েছিলাম, যে পাড়ার নগেন ডাক্তার আর জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু তাঁরা এসেছিলেন জয়রাম মুখুজ্জের কাছে। কেন না, সেই পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়েতে যেতে হবে, তাই একটা হাতি দরকার, এবং উনি কথা দিয়েছেন যে গ্রামের জমিদার বাবুর কাছ থেকে একটা হাতির ব্যবস্থা তিনি করে ফেলবেন। এবার আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। পরদিন রবিবার। দেখো, এমসিকিউ এর জন্য খুব আইডিয়াল এই জায়গাগুলো আছে। পরদিন কী বার? হ্যাঁ, এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়া করিতেন। অর্থাৎ এখানে বুঝে নিতে হবে, রবিবারগুলোতে তিনি আহ্নিক, অর্থাৎ এই যে দৈনিক যে পূজা উপাসনা, প্রাত্যহিক যে পূজা উপাসনাটা করে থাকে মানুষ, তাকে আহ্নিক বলে। সেই আহ্নিকটা তিনি রবিবার একটু বেশি সময় ধরে করতেন। কেন? কারণ অন্য দিনগুলোতে সোম থেকে শনি তার আদালতে যাওয়ার ব্যাপার থাকতো, সময় পেতেন না, তাই এই দিন বেশি সময় ধরে করতেন। কেন করতেন দেখো, তোমরা ব্যাখ্যাটা এখানে পেয়ে যাচ্ছ। তা এই দিন কটার সময় শেষ হলো? 9টার সময়। এবং জলযোগ অর্থাৎ জলখাবার শেষ করে তিনি বৈঠকখানায় এসে বসলেন। অনেকগুলি মক্কেল সেখানে উপস্থিত ছিল, তাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ মনে পড়ে গেল হাতির কথা। তখন তিনি কি করলেন, কাগজ কলম নিয়ে চশমাটি পরিয়া তিনি লিখতে শুরু করলেন। একজন গণ্যমান্য ব্যক্তি, তিনি হচ্ছেন গ্রামের জমিদার, তাকে লিখছেন, ফলে তাকে যথেষ্ট সম্মান জানিয়ে লিখছেন। প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জন প্রতিপালকেশু। আশ্রিত জন অর্থাৎ যারা তার কাছে আশ্রয়ের জন্য আসেন, তাদেরকে যিনি প্রতিপালন করেন, আশ্রয় দেন, দেখভাল করেন, তিনি সেই আশ্রিত জন প্রতিপালকেশু। এইভাবে তিনি সম্বোধন করলেন। কাকে? শ্রী নরেশচন্দ্র রায়কে, জমিদার, নামটা মনে রাখবেন। এবং তারপরে তিনি লিখে, এইগুলো লেখার পর তিনি বললেন 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করে পত্র লিখলেন। 2-3 দিনের জন্য লাগবে, কি লাগবে? সুশীল ও সুবোধ হস্তি, বেশ যার আচার ব্যবহার ভালো এবং যে সব কিছু বেশ বুঝতে টুঝতে পারে, মানে দুষ্টু নয় বা খুব দুরন্ত দামাল টাইপের হাতি নয়, সেই রকম একটি হাতি তিনি চেয়ে পাঠালেন। এর আগেও পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। ভৃত্যকে বললেন এটা দিয়ে আসতে। এইবার যে প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা একদম পুরোটাকে তোমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো এবং এর প্রত্যেকটা শব্দকে খুব ভালোভাবে মনে রাখবে, কারণ এর থেকে নানা রকমের প্রশ্ন আসতে পারে। যেমন ধরো, যে কোনো একটা, জয়রাম মুখুজ্জের বয়স এখন 50 পার হইয়াছে, অর্থাৎ 50 পার হয়েছে। তাহলে জয়রাম মুখুজ্জের বয়স কত বা কত পার হয়েছে? 50, 51, 40, 41, 42, 60, এরকম যে কোনো চারটে দেওয়া যেতে পারে। এবং মানুষের একটা বর্ণনা আছে, সেখানে তোমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে, বর্ণনাটা তোমাদের 4টে অপশান দেওয়া হলো, তার মধ্যে একটায় সঠিক বর্ণনাটা আছে আর বাকি 3টেতে একটা করে পাল্টে দেওয়া হয়েছে। কি আছে বর্ণনা? মানুষটি লম্বা ছাঁদের, রংটি আর একটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতে পারিত, অর্থাৎ উজ্জ্বল শ্যামবর্ণ আমরা যাকে বলে থাকি, যে আরেকটু যদি পরিষ্কার হতো তাহলে তিনি ফর্সা হয়ে যেতেন। ঠিক অতটা ফর্সাও নন। গোঁপগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত, মাথার সম্মুখভাগে টাক আছে, চক্ষু 2টি বড় বড়, ভাষা ভাষা, তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু 2টি দিয়া
উছলিয়া পড়িতেছে। খুব সুন্দর একটা বর্ণনা, যে তার হৃদয়ের যে কোমলতা সেটা যেন তার চোখ দিয়ে উপচে পড়ছে, তার হৃদয় ছাপিয়ে চোখ দিয়ে উপচে পড়ছে। এবার দেখো যে মানুষটি লম্বা ছাদের, কোনো একটা অপশানে মানুষটি বেঁটে খাটো, আচ্ছা গোপগুলি মোটা মোটা, গোপগুলি সরু, মানে গোপটি সরু, মাথার সম্মুখভাগে টাক আছে, মাথার পিছন দিকে টাক আছে, এরকম করে দেওয়া, অর্থাৎ একটু একটু করে পাল্টে দেওয়া হচ্ছে। আর একটা অপশানে সব কটা পয়েন্টই সঠিক থাকছে। তাহলে এই প্যারাগ্রাফটা তোমাদেরকে খুব ভালো করে পড়ে রাখতে হবে। তারপরে কি, এই মুখুজ্জে মশাইয়ের একটা পরিচয়। ইহার আদিবাস যশোর জেলায়, তখনকার পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশ রাষ্ট্র। এখানে যখন মোক্তারি করতে আসেন তখন এদিকে রেল খোলে নাই, অর্থাৎ রেল লাইন পাতা হয়নি, রেল চালু হয়নি। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে মানে হেঁটে আসিতে হইয়াছিল। নদীর নাম পদ্মা এবং কিভাবে কিভাবে এসেছিলেন এই সবগুলো মনে রাখতে হবে। সঙ্গে কি ছিল, ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি। ক্যাম্বিস হচ্ছে ক্যানভাস ইংরেজিতে বলা হয়, একদম মোটা টেকসই এক ধরনের কাপড়, তার ব্যাগ আর একটা পিতলের ঘটি। কারণ তখনকার দিনে মানুষের মধ্যে তো জাতপাতের হিসাবটা খুব বেশি ছিল, তাই তারা যে কোনো কারোর কাছ থেকে তো জল খাবে না বা তার পাত্রে জল খাবে না, তাই জল খাওয়ার ঘটিটা সঙ্গে। আর সহায় সম্পত্তি কিছু ছিল না, মানে সঙ্গে আর কিছুই ছিল না তার। মাসিক 13 শিকায় একটি বাড়ি ভাড়া লইয়া নিজে হাতে রাঁধিয়া খাইয়া মোক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। তাহলে মাসে 13 শিকি ছিল বাড়ি ভাড়া, নিজে হাতে রাঁধতেন এবং মোক্তারির কাজ অর্থাৎ উকিলের সহকারী কাজ শুরু করলেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, অর্থাৎ দালান কোঠা মানে পাকা বাড়ি করেছেন, ইটের বাড়ি আর কি করেছেন। বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। অর্থাৎ এই যেমন ধরো আমরা বিভিন্ন হয় না ইন্স্যুরেন্সের কাছে মানুষ টাকা জমা রাখে, সেখান থেকে পরবর্তীতে টাকা পাওয়া যায়, সেই রকমই কোম্পানির কাগজ কিনেছেন। অর্থাৎ কিছু টাকা তিনি সেখানে ইনভেস্ট করেছেন, করে কিছু কিছু কোম্পানির শেয়ার কিনেছেন। অ্যাকচুয়ালি কোম্পানির কাগজ কিনেছেন বলতে এখানে বোঝায় শেয়ার কেনা, শেয়ার মার্কেটে কিছু কিছু করে টাকা খাটিয়েছেন যাতে করে সেই টাকাটা বেড়ে অনেকটা হয়ে আসে। যে সময়ের কথা বলিতেছি তখন এই জেলায় ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেহই হটাইতে পারে নাই। তখনও ইনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। যে সময়ের কথা বলছেন অর্থাৎ এই যে হাতিতে পীরগঞ্জে যাওয়া এই টাইমটা, ইংরেজি জানা মোক্তার আরও এসেছে, কিন্তু কেউই জয়রাম মুখুজ্জেকে তার জায়গা থেকে সরাতে পারেনি। কারণ হচ্ছে যে তার কর্মক্ষমতা এতটাই ভালো ছিল যে জন্য তাকে সরানো যায়নি, অন্যরা তার জায়গাটা নিতে পারেনি, এবং তার অভিজ্ঞতা যেটাই তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। এইবার আমরা মুখুজ্জে মশাইয়ের চেহারার বর্ণনা পেলাম, তার সঙ্গে তার কীরকমভাবে তার পসার বেড়েছে এবং তার সম্পত্তি বেড়েছে সেটা জানতে পারলাম। তারপরে তার মেজাজ সম্পর্কে একটু বর্ণনা আছে, যে তার হৃদয়টি অত্যন্ত কোমল স্নেহপ্রবণ হইলেও মেজাজটা রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, খুব রাগী, দুম করে রেগে যেতেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। রক্ত তো ঠান্ডা হয় না, রক্তের যেরকম উত্তাপ তাই থাকবে। আসল ব্যাপারটা হচ্ছে বয়স বাড়ছে তো, এখন সেই যৌবনের সেই অত তেজ নেই। আর একটা হচ্ছে বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে তার বাস্তব বোধটা বাড়ছে, ফলে কোথায় রাগ করলে সমস্যা হতে পারে এইটা ভেবে তিনি এখন আর অতটা বদরাগী নন। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মশাই, হাকিম মানে হচ্ছেন যিনি জজ সাহেব,
মুখুজ্জে মশাই রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন, একেবারে যা করার নয় তাই করে ফেলতেন। কেমন কীরকম, একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। একজন ডেপুটি অর্থাৎ জজ ঠিক নন, জজের সহকারী একজন, তার সঙ্গে ভীষণ ঝগড়া হয়ে গেল। তা বিকেলবেলা বাড়ি আসলেন, এসে দেখলেন তার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে, অর্থাৎ তার একটি সন্তান হয়েছে। এবং এঁড়ে বাছুর, বাছুর দুরকম, এঁড়ে আর বকনা। এঁড়ে হচ্ছে মানে পুরুষ আর বকনা হচ্ছে মেয়ে। কেমন, তা সেই এঁড়ে বাছুর প্রসব করেছে। উনি কি করলেন যে আদর করে উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। কি মারাত্মক ব্যাপার, যে বাছুরের নামকরণ করছেন ডেপুটির নামে। এবার লোকপরম্পরায় ডেপুটির কানে কথাটা গেল, অর্থাৎ লোকের মুখে 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 আস্তে আস্তে ছড়িয়ে এটা গেল। যাওয়াতে কি হলো, ডেপুটি বা বলা বাহুল্য নিতান্ত প্রীতিলাভ করেন নাই, অর্থাৎ ডেপুটি মহাশয় একেবারেই খুশি হননি। স্বাভাবিক, আমাদের নামে যদি কেউ কোনো প্রাণীর নাম রাখে তাহলে তো আমাদের একটু খারাপ লাগবেই। তো সেই জন্য ডেপুটিরও ভালো লাগেনি সেই ব্যাপারটা। আর একবার কী করলেন, এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনে তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। মানে জজ সাহেব মুখুজ্জে মশাইয়ের কথায় সায় দিচ্ছেন না, আইন নিয়ে তর্কাতর্কি চলছে। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। কি ভয়ঙ্কর কথা! তৎকালীন যুগে তার স্ত্রী নারীরা তো লেখাপড়া শিখতো না, তারপর আইন জ্ঞান তাদের তো কথাই নেই, প্রশ্নই নেই। লেখাপড়া শিখলে তবে না কিছুটা আইন জ্ঞান হবে। তাহলে তিনি একদম সোজাসুজি জজ সাহেবকে বলে বসলেন যে আমার স্ত্রীর যেটুকু আইন জ্ঞান আছে আপনার সেটুকুও নেই। সেদিন আদালত অবমাননার জন্য মুক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হইয়াছিল। আদালতকে অপমান করেছে, জজ সাহেবকে কিছু বলা যাবে না, এটা নিয়ম, এখনও কিন্তু এটা আছে। এবং আদালত অবমাননা, আদালতকে অপমান করা, একজন জজ সাহেবকে অপমান করা মানে আদালতকে অপমান করা। তা সেই জন্য তার বিরুদ্ধে তাকে 5 টাকা জরিমানা করা হয়েছে। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। কেন করলেন? এটা করাটা ঠিক হয়নি, এইটা প্রমাণ করার জন্য মুখুজ্জে মশাই হাইকোর্ট অবধি লড়লেন। এটা মাথায় রাখতে হবে, কোন পর্যন্ত? হাইকোর্ট পর্যন্ত। এবং তার চেয়েও যেটা ইম্পর্টেন্ট পরের লাইনে রয়েছে, সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5 টাকা জরিমানা হুকুম রহিত করিয়াছিলেন। 5 টাকা জরিমানা রদ করার জন্য তিনি 1700 টাকা খরচ করলেন, কিন্তু তবু এই 5 টাকা জরিমানা তিনি দেবেন না। কেন? কারণ তার আত্মসম্ভ্রম বোধ এবং তার আত্মাভিমান, যে আমি যেটা বলেছিলাম সেটা আমি ভুল বলিনি, জজ সাহেবই বরং সঠিক কথা বলেননি, এই জন্য তিনি এইটা করলেন। এর থেকে তার স্বাভিমানটা ভীষণভাবে বোঝা যায়। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করতেন, তেমনি তার ব্যয়ও ছিল। কীরকম? তিনি অকাতরে অন্নদান করতেন, মানুষজনকে খাওয়াতেন, খেতে দিতেন। অত্যাচারিত, উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিজে, এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। গরিব মানুষ যারা উৎপীড়িত, যাদের ওপর বড় লোকেরা অত্যাচার করছে বা ক্ষমতাশালী মানুষেরা অত্যাচার করছে, তাদের ফি না নিয়ে, অর্থাৎ কোনো টাকা না নিয়ে তাদের মোকদ্দমা লড়েছেন, এমনকি দরকারি নিজে টাকা দিয়ে তাদের মোকদ্দমা লড়েছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হয় তাসপাশা খেলার জন্য। পাশা এক রকমের প্রাচীন খেলা, তোমরা মহাভারতে পাশা খেলার কথা শুনে থাকবে। অক্ষ ক্রীড়া বলতো তখন তাকে। তা এই তাস আর তাস খেলা তো তোমরা জানো। তা সেই অর্থাৎ প্রত্যেক ওই রবিবার দিন বিকেলবেলায় অপরাহ্নকালে, মানে সন্ধ্যের সময়,
বিকেল গড়িয়ে যাচ্ছে যখন, সেই সময়টায় এই তাস পাশা খেলতে অনেক লোকজন সেখানে আসতো। তা সেদিনও, ওই দিন তো রবিবার ছিল, আমরা আগেই দেখেছি, সেদিনও এসেছে। পূর্বোক্ত ডাক্তারবাবু আর উকিলবাবু এসেছেন। এর দিকে হাতি আসবে ঠিক হয়ে আছে, যেহেতু জমিদার নরেশচন্দ্র কাছে চিঠি গেছে, তাই হাতি কোথায় দাঁড়াবে, তাকে কোথায় রাখা হবে, সেই জায়গা পরিষ্কার করা হচ্ছে। হাতি রাতে কি কি খাবে তার ব্যবস্থা হয়েছে। পাতা শুদ্ধ কলা গাছ, অন্যান্য গাছের ডাল কেটে এনে রাখা হয়েছে। মুক্তার মশাই গিয়ে মাঝে মাঝে তদারক করছেন, অর্থাৎ দেখভাল করে আসছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। লক্ষ্য করার মতো বিষয়, তিনি যাচ্ছেন, গিয়ে দেখভাল করছেন, আবার ফিরে আসছেন বৈঠকখানায়। এসে কি করছেন, কোনো ব্রাহ্মণের হাত থেকে হুঁকো নিয়ে তিনি সেই হুঁকোটা থেকে একটু ধূমপান করছেন। তাহলে এটা থেকে কি বোঝা যায়, সেই সময়ের অর্থাৎ তৎকালীন সমাজের যে জাতিভেদ প্রথা, কেমন বর্ণভেদ প্রথা, সেইটা কিন্তু এখানে তার একটা ছোট্ট নমুনা তুলে রাখলেন। তিনি তো জয়রাম মুখুজ্জে অর্থাৎ ব্রাহ্মণ, তাই তিনি ব্রাহ্মণ যে হুঁকো থেকে খাচ্ছে তামাক, সেই হুঁকোটা থেকে তিনি খাবেন, অব্রাহ্মণের থেকে তিনি খাবেন না। তিনি মানুষটা কিন্তু ভালো। তাহলে এটা কেন বললেন, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। এটা হচ্ছে সেই সময়কার সমাজের রীতি। এর সঙ্গে জয়রাম মুখুজ্জের ভালো মন্দ জড়িত নয়। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। এবার কুঞ্জবাবু তো নিরাশ হয়ে বলে উঠলেন, পাওয়া গেল না? আর নগেনবাবু তিনিও বললেন, তাই তো, সব মাটি। এরা খুব আক্ষেপ করছে, কিন্তু মুক্তার মশাই কি বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আগে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। দেওয়ানজি হচ্ছেন যিনি জমিদারের হিসাব নিকাশ রাখেন, তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। এখানে আমার একটু ছোট্ট একটা খটকা আছে, সেটা হচ্ছে আসতে বলো হবে না, যেতে বলো হবে। এটা প্রিন্টিং মিস্টেক হলেও হতে পারে, এটা তো আমাদের কিছু করার নেই। এটা আমরা যে বইটাতে যা পাচ্ছি আমাদের সেটাই পড়তে হবে। অর্থাৎ মোদ্দা কথাটা কি? মোদ্দা কথাটা হচ্ছে জমিদারবাবু এবার আর হাতি দিতে চাইলেন না। তিনি বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে পীরগঞ্জে, তার জন্য আবার হাতি দিতে হবে কেন? গরুর গাড়িতে যা, তাতে কি অসুবিধে হয়েছে? এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে, লজ্জায়, রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। প্রচণ্ড রাগ, লজ্জা। কেন লজ্জা? ওরা অত বড় মুখ করে ওনার কাছে এসেছে, জানে যে জয়রাম মুখুজ্জের সঙ্গে জমিদারদের এত ভালো সম্পর্ক, সেইখানে উনিও হাসতে হাসতে বলেছেন এটা কোনো ব্যাপারই না, অথচ সেটা না হয়েছে। তার হাত পা কি করতে লাগলো, ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, 2 চক্ষু দিয়ে রক্ত ফাটিয়া পড়িতে লাগলো, অর্থাৎ চোখগুলো লাল হয়ে গেছে, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া ফুলে উঠেছে, এই যে রগগুলো সব ফুলে উঠেছে, কপালের রগগুলো ফুলে উঠেছে, প্রচণ্ড রাগে উত্তেজিত হয়ে গেছেন। কম্পিত স্বর, গলা থরথর করে কাঁপছে তার। ঘাড় বাঁকাইয়া বারবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না। অর্থাৎ ঘাটটা বেঁকিয়ে কিরম একটা অদ্ভুত ওনার মধ্যে, মানে এতটাই ওনার রাগ হয়ে গেছে যে উনি নিজেকে সংবরণই করতে পারছেন না। সমবেত ভদ্রলোক যারা ছিলেন ওখানে, তারা কি করলেন, তাড়াতাড়ি খেলা বন্ধ করে তারা বললেন যে তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস জোর তো নেই, জোর করে তো আর আপনি আনতে পারবেন না। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রে 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন। কখন বেরোতে বলো? রাত্রি 10টা-11টা, ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমামদ্দি শেখ একজোড়া নূতন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। এটাও তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে কার বলদের কথা বলা হয়েছে, ইমামদ্দি শেখ, বা ইমামদ্দি শেখ কি কিনে এনেছে, একজোড়া নতুন বলদ কিনে এনেছে, তাদের বৈশিষ্ট্য কি, তারা খুব দ্রুত যেতে পারে।
কিন্তু জয়রাম তো ভীষণ জেদি আমরা দেখেছি। জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। হয় হাতিতে যাব, নয় যাবই না, কিন্তু গরুর গাড়িতে যাব না বলে তিনি কি করলেন? চলে আসি আমরা তৃতীয় পরিচ্ছেদে। তিনি মানে তারা যেখানে থাকতেন এবং শহর, এই শহর যেখানে আর কি, এর মধ্যে কতটা জায়গা বলছেন? 2-3 ক্রোশ। 1 ক্রোশ হচ্ছে 2 মাইলের কিছুটা বেশি, এবং 2-3 ক্রোশ জায়গা আর কি। তিনি যে গ্রামটায় থাকেন সেখান থেকে শহর পর্যন্ত। এর মধ্যে 2-3 জন জমিদার ছিল। জমিদার মানে যাদের অনেকটা জমি আছে তাই। তা সেই 2-3 জন জমিদারের হাতি ছিল। জয়রাম কি করলেন? তাড়াতাড়ি তৎ স্থানে লোক পাঠাইয়া দিলেন, সেই জায়গায় লোক পাঠিয়ে দিলেন। যদি কেউ হাতি বিক্রি করে তবে কি নেবেন? কি সাংঘাতিক কথা! দেখো, লোকে কথায় বলে হাতি পোষার খরচ, হাতির খরচ অনেক, কারণ সে তো খায় অনেকটা। এইবার উনি কি করলেন? জমিদার দেননি বলে উনি অন্য জমিদারদের কাছে লোক পাঠালেন যে আমি দরকার হলে হাতি কিনবো। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, অর্থাৎ একটি মেয়ে হাতি, এখনো বাচ্চা, বিক্রি করিবে, কিন্তু বিস্তর দাম চায়। বুঝেছে এদের খুব দরকার, তাই বিক্রি করতে রাজি আছে। এখনো ছোট হাতিটা, কিন্তু অনেক দাম চাইছে। কত? 2000 টাকা। তো সে যুগে 2000 টাকা মানে সে মানে একটা সাংঘাতিক অ্যামাউন্ট আজকের হিসাবে। খুব বাচ্চা না, সবারই নিতে পারবে, কুছ পরোয়া নেই, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ি মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। অর্থাৎ লাহিড়ি মশাই, উমাচরণ লাহিড়ি, তিনি যেন তার একজন বিশ্বস্ত কর্মচারীকে পাঠিয়ে দেন হাতির সঙ্গে, যাতে হাতিটা দিয়ে সে টাকাটা নিয়ে চলে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিণী। এই আমরা নামটা পেলাম, অর্থাৎ যে খুব আদরের, এমন একটি স্ত্রীলিঙ্গের প্রাণী। লাহিড়ি মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। অর্থাৎ পরে বলতে পারবে না ভাড়ায় দিয়েছে, একদম স্ট্যাম্প পেপারে সই টই করে যে হ্যাঁ এটা বিক্রি করা হলো। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। এটা খুব মজার ব্যাপার, একটা হাতি এসছে এদের বাড়িতে, সব যত বাচ্চা কাচ্চা সব ভিড় করে এসেছে। 2-1 অশিষ্ট বালক, মানে একটু দুষ্টু বাচ্চা, তারা সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায় নাতি, অর্থাৎ হাতি তোর মোটা মোটা পায় লাথি। হ্যাঁ, তা দুষ্টু ছেলে অবশ্যই। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। মানে তাদেরকে খুব যা তা বলে তাদেরকে বাড়ি থেকে বার করে দিল। খুব রেগে গেল, মানে জয়রাম মুখুজ্জের বাড়ির যেসব বাচ্চারা আছে। হস্তিনী গিয়া অন্তঃপুরদ্বারের নিকট দাঁড়াইল। বাড়ির যেটা ভেতরের ভাগ, যেখানে মহিলারা থাকে তাকে অন্তঃপুর বলে, তার দরজার কাছে দাঁড়ালো। মুখুজ্জে মহাশয় বিপত্নিক, এটা মাথায় রাখতে হবে, বিপত্নিক অর্থাৎ তার স্ত্রী মারা গেছেন। তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ একটি ঘটিতে জল লইয়া সভায় পদক্ষেপ, অর্থাৎ হাতি বলে কথা, তার কাছে আসতে তো একটু ভয় করে, যদি হঠাৎ রেগে যায়। সভায় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন, কম্পিত হস্তে, হাতটা কাঁপছে ভয়। তাহার পদ চতুষ্টয় সেই জল একটু একটু করিয়া ঢালিয়া দিলেন। 4টে পায়ে একটু জল দিয়ে যেন তার পা ধুয়ে দেওয়া হলো। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। মাহুত ইঙ্গিত করতে ইশারা করলো আদরিণীকে। আদরিণী তখন কি করলো? তার পাটাকে ভাঁজ করে তার জানু, অর্থাৎ তার থাই যেটাকে বলে, তার উপর ভর দিয়ে সে নিচু হয়ে বসলো। তখন বড় বউ কি করলেন? তৈল ও সিঁদুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। তেল আর সিঁদুর দিয়ে তার কপালে, অর্থাৎ তাকে যেন বরণ করে নেওয়া হচ্ছে। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো, চাল, কলা ও অন্যান্য মঙ্গল্য দ্রব্য
তাহার সম্মুখে রক্ষিত হইল, তার সামনে রাখা হলো। মঙ্গল্য দ্রব্য, যার থেকে মঙ্গল হয়, যা যা দিলে, হাতিকে তো আমরা দেবতা বলে মানি, তাকে তো মানে গণেশের যেহেতু হাতির সুর, তাই তাকে তো আমরা সেইভাবে সম্মান করি। তাই যে যে জিনিস দিলে তিনি খুশি হবেন, হাতি খুশি হবে, সেই সব জিনিস, এবং পরিবারের মঙ্গল হবে সেই সব জিনিস, আতপ চাল, কলা ইত্যাদি ইত্যাদি সব এনে দিয়েছে। তখন ও কী করলো, সুর দিয়া তুলিয়া কত খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এই রূপে বরণ হয়ে গেল রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষশাখা আদরিণী ভোজন করিতে লাগিল। রাজহস্তি অর্থাৎ নরেশচন্দ্রের হাতি আসবে বলে যে কলা গাছ আর গাছের ডাল কেটে আনা হয়েছিল, এবার আদরিণী সেগুলো খেতে লাগলো। এরপরে হচ্ছে পীরগঞ্জে থেকে তারা ফিরে এসেছেন নিমন্ত্রণ রক্ষা করে, ওই হাতিতে চড়ে গিয়ে ফিরে এসেছেন। এবার কি হলো যে আদরিণীর পিঠে চড়ে পীরগঞ্জে বিয়ে বাড়িতে গেলেন তারা, তারপর সেখান থেকে ফিরে আসলেন। তারপর দিন জয়রাম মুখুজ্জে বিকেলবেলা দেখা করতে গেলেন জমিদার নরেশচন্দ্রের সঙ্গে, এবং অবশ্যই ওই হাতির পিঠে করে। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে বিস্তৃত প্রাঙ্গণ, অর্থাৎ দোতলায় তার বৈঠকখানাটা, আর নিচে অনেকটা খোলা জায়গা। প্রাঙ্গণের অপর প্রান্তে হস্তি প্রবেশের সিংহদ্বার, যে খোলা যে জায়গাটা প্রাঙ্গণটা, তার অন্য দিকটাতে হাতি ঢোকার জন্য বিরাট বড় গেট, সিংহদ্বার তাকে বলে, একদম ওই সামনে সিংহ দেওয়া থাকে, আর সেই গেটটা খুব বড়, কারণ হাতি ঢুকবে, প্রমাণ সাইজের হাতি ঢোকার মতন জায়গা করতে হবে। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেরও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে, তিনি দেখতে পান। বৈঠকখানাটা এমন জায়গায় যে ওই সিংহদ্বার এবং তার বাইরেটা প্রাঙ্গণটা সবটাই দেখতে পান। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। অর্থাৎ তিনি তো ব্রাহ্মণ মানুষ, বয়স্ক মানুষ, তিনি রাজাকে নরেশচন্দ্রকে আশীর্বাদ করে বসলেন, এবং মোকদ্দমা বিষয়ে দুটো চারটে কথার পর মহারাজ জিজ্ঞেস করলেন, মুখুজ্জে মশাই, ও হাতিটি কার? মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বললেন, আগে হুজুর বাহাদুরেরই হাতি, অর্থাৎ আপনারই হাতি। মহারাজ বিস্মিত হয়ে বললেন, আমার হাতি? কই, ও হাতি তো কোনোদিন আমি দেখিনি, কোথা থেকে এলো? এ তো একটা বাচ্চা হাতি, তাই না? আর মহারাজ তার হাতিগুলোকে চেনেন? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ। অর্থাৎ রাজাকে যেন একটা, মানে জমিদারকে একটা জবাব দিতেই তিনি গেছেন, যে আপনি হাতি দেননি বলে কি আমি হাতি পাবো না? আমিও জয়রাম মুখুজ্জে, আমি দরকার হলে আমি হাতি কিনতেও পারি, আপনি জমিদার হতে পারেন, আপনার অনেক বিষয় আশয় থাকতে পারে, আমার কম হতে পারে, কিন্তু তবু আমার আত্মসম্মান আছে, এবং সেইটা দেখানোর জন্যই গেলেন। এবং এটার, এই কথাটার মধ্যে একটা শ্লেষ বা ব্যঙ্গ আছে, যে হুজুর বাহাদুরেরই হাতি। তো যখন আগে হ্যাঁ বললেন যে হ্যাঁ কিনেছেন, তখন মহারাজ বলছেন, তবে বললেন আমার হাতি, তা আপনি কিনেছেন, তাহলে আমার হাতি বললেন কেন? তখন বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না, মহারাজ ঠিক বুঝলেন না অতি বিনয় বললেন না শ্লেষ, আসলে শ্লেষ। মৃদু হেসে জয়রাম বললেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি, আপনার দ্বারা যখন প্রতিপালিত হচ্ছি, আপনার মোকদ্দমা লড়ি, আপনি টাকা পয়সা দেন, আমি যখন আপনার, তখন ও হাতে আপনার বই আর কার? আমি যখন আপনার চাকরের পর্যায়ে পড়ি, আপনি আমাকে মাইনে দেন, তাই আমি একটা অনুরোধ করলে সেই অনুরোধটা ওইভাবে ফিরিয়ে দিতে পারেন, তাহলে আমি তো আপনার কেনা, তাহলে আমার জিনিসও আপনারই জিনিস। অর্থাৎ এখানে মহারাজকে ঘুরিয়ে ভীষণভাবে একটা আঘাত করার ইচ্ছা নিয়েই জয়রাম সেদিন সেখানে গেছিলেন। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন।
খুব বিস্তারিতভাবে এই গল্পটা তিনি করলেন, যে মহারাজ তাকে কী জিজ্ঞেস করেছেন, তিনি তার কি কি উত্তর দিয়েছেন ইত্যাদি। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। সেই দিন সেই হাতি দিলে না ঘাড় বেঁকিয়ে বারবার বলছেন, শিরা উপশিরাগুলো ফুলে উঠেছে, চোখ দিয়ে যেন রক্ত ফেটে বেরোচ্ছে, গলা কাঁপছে, লজ্জায় ক্ষোভে এই যে তাঁর যে অবস্থাটা হয়েছিল তার যেন চরম একটা প্রতিশোধ তিনি নিয়ে এসেছেন। এবং আজকে তার হৃদয় থেকে সমস্ত ক্ষোভ লজ্জা মুছে গেছে। কোন ঘটনায় মুছে গেছে? সেটা হচ্ছে নরেশচন্দ্রকে হাতি দেখিয়ে আসার পর, বা তিনি যে হাতি কিনেছেন এটা নরেশচন্দ্রকে জানিয়ে আসার পর, অথবা নরেশচন্দ্রের সঙ্গে নিজের হাতিতে করে দেখা করতে যাওয়ার পর। অনেক রকম উত্তর হতে পারে। দেখো, এখন কিন্তু আর ঠিক তোমরা এর আগে যেরকম এমসিকিউ পেয়েছো সেরকম সব জায়গায় হবে না, একটু অন্য ধাঁচেও এমসিকিউ আসবে, তাই এত রকম করে বলছি। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। কয়েকদিন বাদে, মানে সেই যে যেদিন অপমানিত হয়েছিলেন তারপর থেকে তিনি কিন্তু ভালো করে ঘুমোননি, কিন্তু আজকে সেই অপমানের প্রতিশোধটা নেওয়ার পর তিনি যেন ভালো করে ঘুমোলেন। আমাদের তৃতীয় পরিচ্ছেদ এখানে শেষ হয়ে গেল।